স্যার দেখে নিয়েছি। আচ্ছা, এটা অনেকটা আমরা এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক রিয়াকশন যে পড়েছিলাম তার প্রায় অ্যানালগাজি বলা যায়। কাজে ওই ক্ষেত্রে আমরা এক্সোথার্মিক রিয়াকশনটা বলেছি যদি এনথালপি চেঞ্জ নেগেটিভ হতো, আর এখানে আমরা এই ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলছি এক্সার্গনিক, আর অ্যান্ডারগনিকটা হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জটা যদি পজিটিভ হয়। স্মরণ রাখার সুবিধার্থে ওই রকম খেয়াল রাখতে পারি। আচ্ছা, এখন যদি কোনো বায়োলজিক্যাল অথবা কেমিক্যাল রিয়াকশনে যদি এটা অ্যান্ডারগনিক হয়, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ পজিটিভ হয়, তাহলে এটা নন স্পন্টেনিয়াস হবে। নন স্পন্টেনিয়াস যদি হয় তাহলে রিয়াকশনটা কি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে না। স্যার ফুল স্ক্রিন করলে স্যার আমাদের দেখতে সুবিধা হইতেছে। এই ফুল স্ক্রিন করি নাই, আরে না, থ্যাংক ইউ তাজমল, তুমি আগে বলো নাই কেন? আচ্ছা দেখো, এখন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই বায়োলজিক্যাল এবং কেমিক্যাল রিয়াকশন গুলো যদি অ্যান্ডারগনিক হয় তাহলে নন স্পন্টেনিয়াস হবে। প্রসেসগুলো স্পন্টেনিয়াসলি বা ফেভারেবলি সংগঠিত হতে পারবে না। এখন এই অ্যান্ডারগনিক রিয়াকশন গুলোকে যদি আমরা এক্সার্গনিক রিয়াকশনের সাথে কাপল করি, দুইটা রিয়াকশন কাপল করলাম, কাপল করলে কি হবে, যেটা নেগেটিভ ফ্রি এনার্জি এইটা এই পজিটিভ ফ্রি এনার্জির সাথে মার্স হবে। মার্স হলে প্লাস মাইনাস হয়ে নেগেটিভ ভ্যালুটা যদি বেশি হয় তাহলে কি ওভারঅল নেগেটিভ হয়ে যাবে। তাহলে ওভারঅল যদি নেগেটিভ হয় তাহলে এই কাপল রিয়াকশনটা তোমার স্পন্টেনিয়াসলি সংঘটিত হবে। এটাই হচ্ছে মূলত প্রিন্সিপাল অফ কাপল রিয়াকশন। এই যে দেখো এখানে বলেছে যে যদি অ্যান্ডারগনিক রিয়াকশন হয় কেমিক্যাল অথবা বায়োলজিক্যাল রিয়াকশন, তাহলে therefore are not spontaneous under standard state condition, অথবা will not be held spontaneously under standard state conditions। তাহলে এই 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 ঘটনা in some cases these reactions can be carried out to an appreciable extent by coupling them with an exergonic reaction। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা নিয়ে আসছি, এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে। যেমন কেমিক্যাল প্রসেস ফর দ্য এক্সট্রাকশন অফ কপার ফ্রম ইটস ওর, কুপ্রাস সালফাইড। এই ওর থেকে কপার এক্সট্রাকশন, একটা আমরা কপার এক্সট্রাকশন করব। তাহলে এখানে কপার এক্সট্রাকশনটা কি বলছে, as the following equation next slide আসবে, heating the ore alone will not yield much copper because standard free energy change for the reaction is largely positive quantity। এই দেখো কপারের ওর থেকে কপার এক্সট্রাকশন, এই যে এই প্রসেসে 86.2 কিলোজুল পার মোল, 1 মোল কপার প্রোডাকশনের জন্য এই পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, হাইলি আন্ডারকনিক। তাহলে তো এটা তোমার এই অ্যাপ্রিসিয়েবলি সংগঠিত হবে কিভাবে, অনেক পজিটিভ ভ্যালু। এখন যদিও এনার্জি সাপ্লাই দিয়ে এটা হয়তো সামান্য পরিমাণে হয়তো কোনো এতে এক্সট্রাকশন করা যাবে, কিন্তু এটা অ্যাপ্রিসিয়েবলি অথবা লার্জ এক্সটেন্ডে এই কন্ডিশনে এইভাবে সম্ভব না। এখন ইন্ডাস্ট্রি তো তাহলে বাঁচবে না। এখন এই জন্য তারা এই কাপল রিয়াকশনের মাধ্যমে কিভাবে অনায়াসে এটাকে প্রোডাকশনে যাওয়া যায়। তাহলে এখন আমরা এটাকে কাপলিং করব সালফারের অক্সিডেশন থেকে, অক্সিডেশন রিঅ্যাকশনের সাথে। দেখো সালফার যদি অক্সিডেশন করা হয়, সালফার ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, এই রিঅ্যাকশনে হিউজ পরিমাণ এনার্জি ডিক্রিজ হয়, কি বলে ফ্রি এনার্জি চেঞ্জটা কমে যায়, নেগেটিভ ভ্যালু আমরা পাই, হাইলি এক্সার্গনিক রিঅ্যাকশন -300 কিলোজুল পার মোল।
তাহলে এর সাথে যদি এই কপার এক্সট্রাকশন দুইটাকে যদি কাপলিং করা হয়, তাহলে দেখো ওভারঅল কি হচ্ছে, এই যে সালফার সালফার কেটে যাবে, তাহলে কপার সালফাইড, কিউপ্রাস সালফাইড যোগ অক্সিজেন, রাইটে আমরা কপার পাবো, সালফার ডাইঅক্সাইড পাবো। ওভারঅল কি বলে ফ্রি এনার্জি, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জটা -213 কিলোজুল রয়ে যাচ্ছে। এখনো অনেক হিউজ এক্সটেন্ডে নেগেটিভ রয়েছে। তাহলে আমরা কপার এক্সট্রাকশনও করছি, আবার আমার সালফার ডাইঅক্সাইডও পাচ্ছি। সালফারের অক্সিডেশনের মাধ্যমে যে আমি সালফার ডাইঅক্সাইড চাচ্ছি সেটা আমরা পাচ্ছি, এবং দুইটাই স্পন্টেনিয়াসলি এখন ওভারঅলি স্পন্টেনিয়াসলি সংঘটিত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, যে কপারের অর্থে কপার এক্সট্রাকশনটা হচ্ছে হাইলি অ্যান্ডারগনিক এবং এটা নট ফিজিবল। এখন এটাকে আমরা কি বলে ফেভারেবলি যদি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে লার্জ এক্সটেন্ডে আমি কপার যদি এক্সট্রাক্ট করতে চাই, তাহলে ওই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা সালফারের অক্সিডেশন রিয়াকশন টু সালফার ডাইঅক্সাইড, এটা যদি এর সাথে যদি ওই রিয়াকশনটাকে কাপল করি, তাহলে দেখি যে সালফার ডাইঅক্সাইডের এর যে অক্সিডেশন রিয়াকশন অনেক হিউজ এনার্জি, -300 কিলোজুল পার মোল, 1 মোলের জন্য 300 কিলোজুল কি বলে এটা ফ্রি এনার্জি চেঞ্জ ডিক্রিজ হয়। তাহলে ওভারঅল রিয়াকশনটা এক্সাগনিক হয়ে যায়। তাহলে কপার এক্সট্রাকশনও সুন্দরভাবে করা যায়, আবার সালফার ডাইঅক্সাইডের যে অক্সিডেশন রিয়াকশন সেটাও সংঘটিত হচ্ছে। তাহলে এইটাই মূলত কি বলে প্রিন্সিপল অফ কাপল রিয়াকশন, অর্থাৎ একটা অ্যান্ডারগনিক রিয়াকশনকে এক্সাগনিক রিয়াকশনের সাথে কাপলিং এর মাধ্যমে ওভারঅল রিয়াকশনটাকে এক্সাগনিক অথবা স্পন্টেনিয়াসলি সংঘটিত করা। এই কথাগুলো এখানে বলেছে যে Gibbs energy change for the overall reaction is the sum of the Gibbs energy changes of the two reactions. Because the negative Gibbs energy changes for the oxidation of sulfur is considerably large, then the positive Gibbs energy change for the decomposition of cuprous sulfide. So overall reaction has a large negative Gibbs energy change and then therefore it is spontaneous. এখানে কাপল রিঅ্যাকশন প্রিন্সিপল শেষ। এখন ক্যারেক্টারিস্টিক্স কি এই ধরনের বায়োলজিক্যাল কাপল রিঅ্যাকশনের? তো এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। coupled biological reactions have following characteristics, অর্থাৎ 3 characteristics আছে, important characteristics। একটা হচ্ছে antagonist reaction is coupled with exergonic reaction so that the combined coupled reaction is exergonic overall। এইটা একটা ক্যারেক্টারিস্টিক্স যে ওভারঅল কাপল রিঅ্যাকশনটা এক্সাগনিক হবে। সেকেন্ডলি হচ্ছে exergonic reaction is usually hydrolysis of ATP to ADP and phosphate। এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমি কি ধরনের রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক বলছি, বায়োলজিক্যাল কাপল রিঅ্যাকশন। বায়োলজি তো মনে করো আমাদের বডির মধ্যে কাপল রিঅ্যাকশন হচ্ছে অনবরত, এটিপির হাইড্রোলাইসিস চলছে। এখন এখানে যদি সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশন করাও তাহলে হবে না স্যার। না স্যার। এই জন্য মানে আমরা আগেরটা বলেছি হচ্ছে প্রিন্সিপলটা, যে কি বা কাপল রিঅ্যাকশনের প্রিন্সিপলটা কি, সেখানে আমরা নরমাল একটা এক্সাম্পল দিয়েছি যে কপার এক্সট্রাকশন এটা নন স্পন্টেনিয়াস প্রসেস, কপার থেকে ওর থেকে এক্সট্রাকশনটা, এই জন্য ওইটাকে আমরা সালফার ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশনের সাথে যদি আমরা সালফার অক্সিডেশন রিঅ্যাকশনের সাথে কাপল করে ওটা আমরা স্পন্টেনিয়াস করতে পারি। কিন্তু আমাদের বডিতে যে কাপল রিঅ্যাকশন চলছে, আমি একটু পরেই 3টা এক্সাম্পল দেবো। আমাদের গ্লাইকোলাইসিস প্রসেসে কয়টা ধাপ আছে তোমরা পড়েছো? গ্লাইকোলাইসিস 10টা ধাপ আছে, 10 স্টেপস। এই এখানে বোধহয় যে শেষ ধাপ 1-2টা ধাপ কম বেশি হয়, তাই না? এখন মনে করো এর মধ্যে 3টা ধাপে এটিপি হাইড্রোলাইসিসের সাথে কাপলড হয়। মানে এই কাপলড রিঅ্যাকশনের অ্যাপ্লিকেশন গ্লাইকোলাইসিসের 3টা স্টেপে আছে। আচ্ছা, তাহলে এখানে ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে
মানে ওই যে প্রিন্সিপাল যেটা, যে আন্ডারগনিক গুলো এক্সারগনিকের সাথে কাপলড হয়ে ওভারঅল এক্সারগনিক রিঅ্যাকশন যাতে হয়। আর যে এক্সারগনিক রিঅ্যাকশনের সাথে কাপল করা হবে, এই এক্সারগনিক রিঅ্যাকশনটা মূলত কি, হাইড্রোলাইসিস অফ এটিপি। এই এক্সারগনিক রিঅ্যাকশনের সাথে কাপল করতে হবে বায়োলজিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে। আর থার্ড অন হচ্ছে কাপল রিঅ্যাকশন গুলো ইজ ইনভেরিয়েবলি ক্যাটালিস্ট বাই অ্যান এনজাইম। মানে কাপল রিঅ্যাকশন গুলো ক্ষেত্রে এনজাইমের প্রেজেন্স থাকতে হবে। এনজাইম যদি প্রেজেন্স থাকে তাহলে কি হবে, রিঅ্যাকশনটা ফাস্টার হবে। আমরা কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন আমরা শেষের দিকে আমরা লিমিটেশনের মধ্যে আলোচনা করব। এনজাইম যদি থাকে ক্যাটালিস্ট হিসাবে, তাহলে এই কাপল রিঅ্যাকশন গুলোকে আরো ফাস্টার করবে। হ্যাঁ, হয়তো এমনিতে স্পন্টেনিয়াস সংঘটিত হচ্ছে, কিন্তু যদি এনজাইম থাকে, এনজাইমেটিক্যালি যদি ক্যাটালিস্ট হয়, তাহলে এটা আরো ফাস্টার হবে, সুন্দরভাবে বেগবান হবে এটা। তাহলে এই তিনটা হচ্ছে বায়োলজিক্যাল কাপল রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখব, আমি এখানে গ্লাইকোলাইসিসের ধাপগুলো বই থেকে জাস্ট করেছি, এখানে আমি তোমরা পড়েছো, এটা আমি আলোচনা করব না, বাট অ্যাপ্লিকেশনটা আমি দেখব এখন, যে গ্লাইকোলাইসিস এন্ড ইম্পর্টেন্স অফ কাপলড রিঅ্যাকশন ইন গ্লাইকোলাইসিস প্রসেস। এখানে দেখো যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়েছে। এই যেখানে দেখো, এই যে এটা দিয়েছে, এটা কি, হাইড্রোলাইসিস হচ্ছে স্যার। এখানে তোমরা এর আগে কি বুঝতে পেরেছো? এটিপির হাইড্রোলাইসিস, ইনঅর্গানিক ফসফেট বের হয়ে গেছে। ইনঅর্গানিক পার্ট বের হয়েছে, অর্থাৎ এটিপিটা হাইড্রোলাইসিস হলে এডিপি ফসফেট আয়ন, এই জিনিসগুলো। হ্যাঁ, ফসফেটটা দেখায় নাই, মূলত এডিপিটা দেখিয়েছে। এখানেও দেখিয়েছে দুইটা। তারপরে দেখো ওই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে অন 3 বিসফসফোগ্লিসারেট। আবার এখান থেকে এই দেখো এডিপি থেকে এটিপি দেখিয়েছে। এই যে এখানে আবার আরেকটা দেয়া আছে। এখন এখানে আমরা ইম্পর্টেন্সটা দেখছি, দেখো ফার্স্ট স্টেপ, ফার্স্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট ইজ অ্যান অ্যান্ডারগনিক রিঅ্যাকশন। এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে যে যাচ্ছে, এটা নন স্পন্টেনিয়াস প্রসেস, অ্যান্ডারগনিক রিঅ্যাকশন। কাজেই দিস ক্যান বি এক্সারগনিক, স্পন্টেনিয়াসলি সংগঠিত করা যায়, বাট ইট শুড বি কাপলড উইথ হাইড্রোলাইসিস অফ এটিপি। তাহলে আমরা যদি গ্লুকোজের সাথে এটিপি করে দেই, কাপল করে দেই, তাহলে এখানে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, আবার হাইড্রোলাইজড প্রোডাক্ট এডিপিও পাচ্ছি। ওভারঅল রিঅ্যাকশনের স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি -17.2 কিলোজুল পার মোল। এমনিতে তোমার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ এটিপি হাইড্রোলাইসিস কত ছিল? অ্যাবাউট 30 কিলোজুল। স্মরণ আছে? কি তাজমহল? না স্যার, কোশ্চেনটা স্যার একটু আবার বলুন যদি। তোমার এই যে গ্লুকোজের সাথে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, মূলত রিঅ্যাকশন এটা, কিন্তু এই রিঅ্যাকশনের সাথে আমি কাপল করেছি এটিপি হাইড্রোলাইসিস। তাহলে ওভারঅল আমি স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ পাচ্ছি -17.2 কিলোজুল পার মোল। জি স্যার। আচ্ছা, তাহলে এটিপি হাইড্রোলাইসিসের সময় স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ কত ছিল? অ্যাট লিস্ট 25 থেকে 40 কিলোজুল ছিল, তাই না? এর মাঝামাঝি ছিল, কিন্তু ভ্যালুটা কমে গেল কেন? কাপল রিঅ্যাকশনের কারণে। স্যার যে কাপলিং রিঅ্যাকশন হয়েছে স্যার এখানে। হ্যাঁ, কাপল রিঅ্যাকশন হয়েছে, এবং এখানে এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে এনার্জির প্রয়োজন হয়েছে। এটা তো অ্যান্ডারগনিক রিঅ্যাকশন, এটা জি স্যার। ফ্রি এনার্জি চেঞ্জ পজিটিভ ছিল, ওইটাকে ওভারকাম করে এরপরেও নেগেটিভ রয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা তাহলে গ্লাইকোলাইসিসের মধ্যে কি আমরা কি এটিপি হাইড্রোলাইসিসের কোনো কাপল রিঅ্যাকশনের কোনো অ্যাপ্লিকেশন পাচ্ছি এখানে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট রিঅ্যাকশন এটা। সেকেন্ড
reaction, one of the কি বলে glycolytic steps. এখানে দেখো the reaction for the conversion of fructose 6-phosphate to fructose on 6-diphosphate. fructose 6-phosphate থেকে fructose on 6-diphosphate, এটা একটা অ্যান্ডারগনিক রিঅ্যাকশন। কাজেই this can be carried out spontaneously by coupling with ATP hydrolysis reaction. তাহলে এখানে দেখো আমরা কাপল করেছি এবং ওভারঅল নেগেটিভ। আমি ভ্যালুটা বইতেই পাই নাই। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে মূলত স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জির ভ্যালুটা কত হয় এই ভ্যালুটা আমি পাই নাই। এখন এই জন্য স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি ভ্যালুটা নেগেটিভ দিয়ে রাখছি জাস্ট। আমি যদি কখনো পাই তাহলে তোমাদের সার্চ দিয়ে হয়তো দেখা যেতে পারে, অন্য কোনো বায়োকেমিস্ট্রির বই অথবা কোথাও সার্চ করে পাওয়া যায় কিনা একটু দেখতে হবে। তাহলে ওভারঅল এইটা স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জিটা কমে যাবে। হ্যাঁ কমে যাচ্ছে এবং কমে যাবে, রাইট, এবং স্পন্টেনিয়াসলি সংগঠিত হবে, ফেভারেবলি স্পন্টেনিয়াস হবে। থার্ড রিঅ্যাকশন, তাহলে দুইটা আমরা গ্লাইকোলাইসিসের দুইটা অ্যাপ্লিকেশন অলরেডি পেয়েছি। থার্ড স্টেপ, এটা সরাসরি অবশ্য না, কিন্তু দেখো ঘটনাটা কি হয়েছে সেটা হচ্ছে অক্সিডেশন অফ গ্লিসারালডিহাইড 3-ফসফেট টু 1,3-bis phosphoglycerate is slightly antagonistic reaction. এটা antagonistic reaction সম্ভবত হ্যাঁ এই যে 6 কিলোজুল পার মোল, হ্যাঁ অল্প বাট অ্যান্ডারগনিক। এখন অ্যান্ডারগনিক রিঅ্যাকশন যেহেতু, তাহলে এটা কি, এটা অন্য কোনো একটা প্রসেসকে যে এনার্জি সাপ্লাই দিবে বা ফেভার করবে এরকম সুযোগ তার নাই, এবং নিজেও ফেভারেবলি সংগঠিত হতে পারবে না যেহেতু অ্যান্ডারগনিক। বাট যেটা তৈরি হচ্ছে যে 1,3-bis phosphoglycerate প্রোডাক্ট, যেটা হাইড্রোলাইসিস অফ প্রোডাক্ট 1,3-bis phosphoglycerate ইজ হাইলি এক্সারগনিক। মানে 1,3-bis phosphoglycerate এটা তৈরি হওয়ার জন্য অ্যান্ডারগনিক প্রসেস, বাট এইটা যখন হাইড্রোলাইসিস হয় সেইটা আবার হাইলি এক্সারগনিক। তাহলে কি বুঝতে পারছি, 1,3-bis phosphoglycerate তৈরি হওয়ার জন্য যে প্রসেস, এই যেটা 3-গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এটার সাথে NAD+ এবং ফসফেট আয়ন, এটা মিলে দেখো 1,3-bis phosphoglycerate তৈরি করছে। NADH হয়েছে, এটা এখানে 6.3 কিলোজুল পজিটিভ ভ্যালু, অ্যান্ডারগনিক। এখন এই 1,3-bis phosphoglycerate এটা আবার ADPর সাথে প্রেজেন্সে এটা হাইড্রোলাইসিস হয়ে 3-phosphoglycerate তৈরি করছে এবং ATP তৈরি করতেছে। এটিপি তৈরি হচ্ছে এই প্রসেসে, বাট এইটা একটা হাইলি এক্সারগনিক রিঅ্যাকশন, 18.8 কিলোজুল পার মোল তৈরি হচ্ছে। তাহলে যেহেতু প্রোডাক্টটা হাইড্রোলাইসিস হয়ে এনার্জি তৈরি করছে, ওইটা ফেভারেবল, তাহলে এই পরের নেক্সট ধাপের ফেভারেবল প্রসেসটা আগেরটাকে এনহ্যান্স করবে। বুঝতে পেরেছো? স্যার আগে তো প্রথম ইয়াটা হবে, প্রথম রিঅ্যাকশনটা হবে, তাই না? প্রথম রিঅ্যাকশনটা হ্যাঁ, আনফেভারেবল। প্রথম রিঅ্যাকশনটা ওই 3-গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1,3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা অনেকটা হলো আনফেভারেবল। অ্যাসিডিক অ্যাসিড আয়োনাইজড হতে চায় না, কিন্তু কোনোভাবে যে পরিমাণ আয়োনাইজড হয়েছে প্রোটনটাকে যদি রিমুভ করে ফেলে দেওয়া যায় তখন অ্যাসিডিক অ্যাসিড ফার্দার আয়োনাইজেশনে যায়। ঠিক আছে, এটা অনেকটা ওই রকম বিষয় যে তোমার গ্লিসারালডিহাইড 3-ফসফেট থেকে 1,3-bis phosphoglycerate, এটা আনফেভারেবল, কিন্তু এনার্জি সাপ্লাই দিয়ে অন্য কোনো ইয়েতে তোমার যতটুকু তৈরি হয় সেটা আবার হাইড্রোলাইসিস চলে যাচ্ছে স্পন্টেনিয়াসলি, যার কারণে এই প্রসেসটা
কন্টিনিউশন থাকবে, পরের স্টেপের কারণে এটা এনহ্যান্সমেন্টে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু এখানে তোমার থাকতে হবে, কি বলে, একটা এনজাইম থাকতে হবে, ফসফো গ্লিসারেট কাইনেস। এই এনজাইমের প্রেজেন্সে এটা হবে। হ্যাঁ, এই এনজাইমটা যদি প্রেজেন্ট থাকে তাহলে এটাকে তো আরেকটু ফাস্টার করে। তাহলে আমরা এখানে দেখছি যে কাপল রিঅ্যাকশনে আমাদের গ্লাইকোলাইসিস প্রসেসে 3টা ধাপে কাপলিং রিঅ্যাকশনের কনসেপ্টটা ইউজ হচ্ছে। সরাসরি এই এটিপির হাইড্রোলাইসিস কাপলড হচ্ছে 2টা স্টেপে, আর একটা স্টেপে হচ্ছে এটিপির হাইড্রোলাইসিস না, বাট পরের ধাপের স্পন্টেনিটিটা আগের ধাপকে প্রভাবিত করছে, করে টোটাল প্রসেসটাকে অগ্রসর হওয়ার জন্য হেল্পফুল হচ্ছে। স্যার এই হ্যাঁ। এটিপি থেকে মানে এটিপির সাহায্যে যে প্রথম যে কাপলিং হলো, এটিপি থেকে যে পরে এডিপি তৈরি হলো, আর একদম শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্যার এডিপির সাহায্যে যে কাপলিংটা হচ্ছে, এডিপির সাহায্যে শেষে তৈরি হলো এটিপি, মানে দুইটা তো স্যার দুই রকম প্রসেস, মানে হ্যাঁ, ধরতে গেলে এটা হলো এডিপিটা, এডিপি থেকে এটিপি প্রোডাকশন হচ্ছে। এই জি স্যার। এটা আবার ফার্দার ইউজ হবে হাইড্রোলাইসিসের মাধ্যমে, কিন্তু এই স্টেপে এডিপির সাথে 1,3-বিসফসফোগ্লিসারেন্টের হাইড্রোলাইসিস হয়। হ্যাঁ, এখানে হয়তো থাকে, তোমার ওয়াটার হয়তো থাকে, শো করা হয় নাই, অথবা রিঅ্যাকশনের মধ্যে দেখানো হয় নাই। এটা হাইড্রোলাইসিস হয়তো হাইড্রোলাইসিস হয়ে ভেঙে এটা তোমার 3-ফসফোগ্লিসারেন্ট তৈরি করে। না স্যার, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এটিপির সাহায্যে যে ইয়েটা হলো, মানে শুরুতে যে কাপলিং হলো, যেটা হচ্ছে শেষে দেখা গেল যে এনার্জি হচ্ছে ফেভারেবল, মানে হচ্ছে স্পন্টেনিয়াস। এইখানেও আবার এডিপি দেওয়ার পরও স্পন্টেনিটি মানে শো করতেছে, তার না, মানে কি এইটা এখানে কাপলড না, ওখানে আচ্ছা, আচ্ছা। ওখানে কাপলিং রিঅ্যাকশন হয়েছে, কিন্তু এখানে কনসেপ্ট যেটা, এখানের কনসেপ্টটা হচ্ছে এখানকার কনসেপ্টটা হচ্ছে আগের স্টেপ, অর্থাৎ গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে তৈরি হচ্ছে কি 1,3-বিসফসফোগ্লিসারেন্ট। 1,3-বিসফসফোগ্লিসারেন্ট। এটা যে মূল থিম আমাদের, যে এটা থেকে এটা তৈরি হচ্ছে, বাকি অনেক কিছুর প্রয়োজন হয়েছে, যেমন NAD+ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড আয়ন আর কি, এইটা এবং ফসফেট এর প্রেজেন্সে এইটা 3-ফসফোগ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেন্ট তৈরি হয়েছে। আদার্স আর ওই যে NAD+ এটা কি রিডিউসড হয়েছে, হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে। আমরা মূল জিনিস কনসিডার করছি গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেট আমরা পেয়েছি। এই প্রসেসটা হচ্ছে নন স্পন্টেনিয়াস অ্যান্ডারগনিক। আচ্ছা। স্পন্টেনিয়াস হলে তো স্পন্টেনিয়াসলি এটা প্রসিড করবে, কিন্তু এটা যদি নন স্পন্টেনিয়াস হলে কি হবে, ফেভারেবল কন্ডিশন কোথাও থেকে এনার্জি যদি পায় তাহলে সংগঠিত হবে, তাছাড়া নিজে কি বলে চেষ্টা করে অনেক পরিমাণ প্রোডাকশনে যাবে সেটা সে পারবে না, তাই না? এটা যেহেতু অ্যান্ডারগনিক প্রসেস, যদি ফেভারেবল কন্ডিশন পায়, অন্য কোথাও থেকে কোনো সোর্স থেকে এনার্জি পায়, তাইলে সে প্রোডাকশনে যাবে 1,3-বিসফসফোগ্লিসারেট। কিন্তু এখানে ঘটনা হয়েছে যেটা, এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এটা প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে তো আর সে বসে থাকছে না, এ আবার করছে কি ফার্দার রিঅ্যাকশনে যাচ্ছে। এখানে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের কথাই বলেছে, হাইড্রোলাইসিস অফ প্রোডাক্ট 1,3-বিসফসফোগ্লিসারেট। হ্যাঁ, কিন্তু এখানে ওয়াটার দেয়া নেই, দেয়া আছে এডিপি, অর্থাৎ তোমার মিডিয়ামের মধ্যে তো এডিপি আছেই। আগে যে তোমার এটিপি কি বলে তৈরি, এটিপি যে হাইড্রোলাইসিস হয়েছিল তখন এডিপি তৈরি হওয়া আছে অলরেডি, তাই না? তোমার এটা তো আলাদা আলাদা চেম্বারে হচ্ছে না, একই চেম্বারে একই জায়গায় রিঅ্যাকশন গুলো চলছে জি স্যার। বডির, মনে করো আমাদের বডির মধ্যে। এখন তাহলে কি হচ্ছে এখানে, এডিপি তো আছেই, এই রিঅ্যাকশনের জন্য এডিপি দরকার, এই জন্য সে এডিপির সাথে রিঅ্যাকশনে যাচ্ছে। রিঅ্যাকশন যে এটা ভেঙ্গে ফসফোগ্লিসারেট তৈরি করছে, বাট এই সুযোগে এডিপিটা
এটিপি তৈরি করে ফেলতেছে। এটিপির সাথে যে ফসফেট আয়ন আছে না, এই তোমার সিস্টেমের মতো ফসফেট আয়নও আছে। আর এই যে এখানে দেখো বিস ফসফোগ্লিসারেট, এখানে ভেঙে যে কি কি হবে, এখানে তো টোটাল রিঅ্যাকশনটা আমি দেই নাই, বইয়ের মধ্যে আছে কিনা তাও তো খেয়াল করি না, আমি সিম্পলি স্যার এখানে যেহেতু বিস ছিল, সো বিস থেকে 3 ফসফোগ্লিসারেট হয়ে গেছে, ফসফেট বের হয়ে গেছে, ওটা এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি হয়েছে। হ্যাঁ এই যে রাইট, এই যে দেখো এখানে বিস ছিল তো, ওই যে দুইটা সেম জিনিস না, ভেঙে গেছে। তাহলে এই ফসফেট আয়নটা এটিপির সাথে অ্যাড হলেই তো এটিপি হয়ে যাবে। আর এটা যে হাইড্রোলাইসিস হলো, এই হাইড্রোলাইসিস হওয়াতে তোমার অনেক এনার্জি রিলিজ করেছে। এখন এইটা যেহেতু এখানে অনেক এনার্জি রিলিজ করে, ফ্রি এনার্জি চেঞ্জটা হাইলি এক্সারগনিক, কাজে এটা তো হাইলি স্পন্টেনিয়াস প্রসেস। এই জন্য এইটা তৈরি হওয়ার সাথে সাথেই তো তোমার হাইড্রোলাইসিসে চলে যাচ্ছে। তাহলে এটা যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, তাহলে এখানে তো আর 1,3 বিস ফসফোগ্লিসারাইড থাকছে না। এটার জন্য লেফট থেকে এটা প্রোডাকশনের জন্য রিঅ্যাকশনটা ফরওয়ার্ড হবে। আমাদের বায়োলজিক্যাল প্রসেসগুলো সবই তো অলমোস্ট এখানে অন ডিরেকশনাল দেওয়া হয়েছে যদিও, কিন্তু বায়োলজিক্যাল প্রসেসগুলো কি রিভার্সিবল প্রসেস হয়ে থাকে সব। মানে অধিকাংশ প্রসেসগুলোই তো রিভার্সিবল প্রসেস, কিন্তু এটা আমাদের গ্লাইকোলাইসিস প্রসেসটা আবার তোমার ব্যাক করে কতটুকু সেটা তো এখানে আমারও ভালো এই মুহূর্তে স্মরণ নেই। এখানেও তো সবই অন ডিরেকশনালি দেয়া আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যদি রিভার্সিবল আমি বলতে পারতাম, তাহলে এখানে একটা কনক্লুশন বলা যেত যে তোমার ওই যে আগে অ্যাসিটিক অ্যাসিডের এই যেটা এক্সাম্পল দিলাম, যে রাইট পাশে হাইড্রোজেন আয়নটা যদি আমি রিমুভ করতে পারি, কমায় দিতে পারি, তাহলে ওইটাকে ওই যে কি বলে লা শাতেলিয়ার প্রিন্সিপল হিসাবে তোমার কনসেন্ট্রেশনটা মেনটেন করার জন্য অ্যাসিটিক অ্যাসিড নরমালি আয়নাইজেশনে যায় না, কিন্তু কি বলে বাফার সিস্টেমে আরো বেশি পরিমাণ আয়নাইজেশনে যেতে থাকে, যেহেতু প্রডিউসড হাইড্রোজেন আয়ন কনজিউম হয়ে গেছে। এখানেও একই ধরনের কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করা হয়েছে, যে যখন প্রোডাক্টটা হাইড্রোলাইসিস হয়ে ডিফারেন্ট আর একটা প্রোডাক্টে তৈরি হয়ে যাচ্ছে, কাজে এর অ্যাবসেন্সে লেফট থেকে রিঅ্যাকশনটা রাইট দিকে প্রসিড করছে। এই যে দেখো, লার্জ ডিক্রিজ ইন দ্য স্ট্যান্ডার্ড gives free energy for this process ensures the direction of the reaction from left to right. মানে পরের স্টেপটা যেহেতু কি বলে স্পন্টেনিয়াসলি রাইট দিকে শিফট করে যাচ্ছে, তার এর ইফেক্টটা প্রিভিয়াস রিঅ্যাকশনের উপর পড়বে, যে প্রিভিয়াস রিঅ্যাকশনটাও ফরওয়ার্ড দিকে সংগঠিত হওয়ার জন্য চলতে থাকবে। তাহলে মূলত তিনটা স্টেপে আমরা কাপলড রিঅ্যাকশনের, আর দুইটাতে সরাসরি কাপল রিঅ্যাকশন, আর থার্ড অনে আর একটা এক্সারগনিক রিঅ্যাকশনের প্রভাবটা একটা অ্যান্ডারগনিক প্রসেসের উপর পড়ে কি বলে ওভারঅল এক্সারগনিক হয়েছে। এই জিনিসটা আমরা তিনটা প্রসেসে অ্যাপ্লিকেশনটা আমরা দেখেছি। এরপরে আমরা আসবো লিমিটেশনস অফ থার্মোডাইনামিক্স ইন বায়োলজি। বায়োলজিতে কি কি লিমিটেশন গুলো আছে, তাহলে দেখো, লিমিটেশন অফ স্ট্যান্ডার্ড free energy change is that it is valid only for the reactions in which reactants in their standard state are converted to products in their standard states. মূল কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্সটা অ্যাপ্লাই করা যাবে তখনই যখন রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট সবগুলো কি থাকবে, স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশনে থাকবে। কিন্তু আমাদের বায়োলজিক্যাল প্রসেস কি স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশনে আছে? নাই। such reactions are never the case for biological processes in vivo. আমাদের বডিতে ইন ভাইভো প্রসেসে এই ধরনের রিঅ্যাকশন কখনোই সম্ভব না। এক্সাম্পল হিসেবে দেখো, যে A+B থেকে C+D যদি হয় রিভার্সিবল প্রসেস, কাজে ফ্রি এনার্জি চেঞ্জকে আমরা দিতে পারি স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ প্লাস RT। এটা নরমালি তোমরা জানো যে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এখানে এই যে কনসেন্ট্রেশন টার্মগুলো, এই সবগুলো প্রপারলি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ফ্রি এনার্জি চেঞ্জ বের করতে পারবো। যেমন আমরা এটিপি হাইড্রোলাইসিসের বেলায় আমরা বের করেছি, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালু দেওয়া আছে সেটা, এবং ফ্রি এনার্জি চেঞ্জ
দুইটা কিন্তু সমান না। তাহলে এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে লিমিটেশনটা পেলাম কি, যে থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশনের জন্য আমাদের থার্মোডাইনামিক সালাম স্যার, আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ, সংক্ষেপে বলেন। আচ্ছা, এখানে হচ্ছে রিঅ্যাকশন গুলো থার্মোডাইনামিক্স অ্যাপ্লিকেশনের জন্য রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট গুলো স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশনে থাকতে হয়, কিন্তু আমাদের বায়োলজিক্যাল বডির বায়োলজিক্যাল প্রসেসে এটা সম্ভব না ইন ভাইভো কন্ডিশনে। সেকেন্ডলি হচ্ছে thermodynamics also deals with the closed system at equilibrium. আর আমাদের বডিতে কি ক্লোজ সিস্টেম সম্ভব? ওপেন সিস্টেম স্যার। আমাদের ওপেন সিস্টেম, এই নাক মুখ দিয়ে আমরা বাতাস নিচ্ছি, বাতাস ছাড়ছি, তাই না? কাজে এটা আমাদের বডি ওপেন সিস্টেম, কাজে এটা একটা লিমিটেশন। এখন এই যে দেখো কি বলছি, ইনফ্যাক্ট এ সেল এট ট্রু ইকুইলিব্রিয়াম ইজ এ ডেড সেল। যদি ট্রু ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেইনটেইনড হয় তাহলে তো ডেড হয়ে যাবে। তাহলে thus the rates of the biochemical reaction may be more relevant than the values of equilibrium constants. জুবাইর দেখো তো ওই যে, আচ্ছা এখন আমাদের দুইটা লিমিটেশন অলরেডি পেয়ে গেছি। একটা হচ্ছে যে আমাদের বডিতে স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশন পাওয়া সম্ভব না, এটা মানে যে কোনো প্রসেসের আমাদের যে কোনো বায়োলজিক্যাল রিঅ্যাকশনের যে রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট পাবো সেগুলো প্রপারলি স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশন মেনটেন হবে না আমাদের বডিতে। সেকেন্ডলি হলো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে থার্মোডাইনামিক্সটা অ্যাপ্লাই করা যায়, বাট আমাদের লিভিং সিস্টেম এটা কি বলে ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম না, কাজে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন না হয়ে স্টেডি স্টেট মেনটেন হয়। দুইটা গেল। থার্ড ওয়ান হচ্ছে আরেকটা জিনিস কি বলছে, রিঅ্যাকশনস ইন লিভিং সেল লাইক অল আদার রিঅ্যাকশনস ক্যান বি। আচ্ছা, এটা হলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন এবং কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। আমি যে আগে যে এনজাইম ব্যবহার করলে ফাস্টার হয় বলেছিলাম, সেটা কাইনেটিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে। দেখো এখানে দুই ধরনের রিঅ্যাকশন আমরা এখানে পেয়েছি। একটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন কেন, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি যে সিনথেসিস অফ ডাইপেপটাইড ফ্রম টু অ্যামিনো অ্যাসিডস, অ্যালানাইন গ্লাইসিন, দুইটা মিলে অ্যালানাইল গ্লাইসিন তৈরি হলো। তাহলে এখানে এটা একটা অ্যান্ডারগনিক প্রসেস। তাহলে অ্যান্ডারগনিক প্রসেস হলে কি রিঅ্যাকশনটা সংঘটিত হবে? না স্যার, দিতে হবে না। এখানে এনার্জি সাপ্লাই দিতে হবে। তাহলে এনার্জি যদি সাপ্লাই দেই কি ফর্মে দেব? আমি টেম্পারেচার বাড়াতে পারি, অন্য কোনো ওয়েতে এনার্জি সাপ্লাই দিতে পারি, অথবা কাপল রিঅ্যাকশন করতে পারি, তাই না? তাহলে মূলত কাপল রিঅ্যাকশন যদি আমি করি তাহলে কি হবে, মূলত ফ্রি এনার্জি চেঞ্জটাকে আমি কন্ট্রোল করতেছি। পজিটিভ ছিল সেটাকে কাপল রিঅ্যাকশনের মাধ্যমে আমি নেগেটিভ করে দিতেছি। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি কি কন্ট্রোল করলাম এই রিঅ্যাকশনে? থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল স্যার, একটা থার্মোডাইনামিক প্যারামিটার ফ্রি এনার্জি চেঞ্জ আমি কন্ট্রোল করছি, পজিটিভটাকে আমি নেগেটিভে কনভার্ট করে দিলাম কাপল রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে আমি মূলত এখানে চেঞ্জ অথবা কন্ট্রোল, নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি ফ্রি এনার্জি চেঞ্জটা। ফ্রি এনার্জি চেঞ্জ হলো অন অফ দ্য থার্মোডাইনামিক্যাল প্যারামিটারস। কাজেই এটা এই থার্মোডাইনামিক প্যারামিটার কন্ট্রোল করে যেহেতু রিঅ্যাকশনটাকে আমি স্পন্টেনিয়াস করছি, ফেভারেবল করছি, এই জন্য এই রিঅ্যাকশনটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন। তাহলে আমি ডেসক্রিপশনে আসি, দেখো কি বলছে, এই রিঅ্যাকশনটা
এটা এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন এবং এর করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 × 10⁻³ মানে অনেক কম 0.001 298 কেলভিন টেম্পারেচারে। তাহলে দিস রিঅ্যাকশন উইল নট বি প্রসিড টু অ্যান অ্যাপ্রিসিয়েবল এক্সটেন্ট বাই ইটসেলফ, নিজে নিজে অ্যাপ্রিসিয়েবল এক্সটেন্ডে প্রসিড করতে পারবে না, কাজে এটাকে আমরা কাপল করব এটিপির সাথে বাই দ্য অ্যাকশন অফ অ্যান এনজাইম। এনজাইমের প্রেজেন্সে আমরা কাপল রিঅ্যাকশন করব। তাহলে রিঅ্যাকশন উড প্রসিড ফ্রম লেফট টু রাইট, পরে একটা ফিগার দেয়া আছে। such reaction is said to thermodynamically controlled reaction because it is not spontaneous and energy must be supplied from an outside source. তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের 11:30টার সময় যে খুরশিদের ক্লাস আছে। 11:30টায়? জি স্যার। কেন 12টায় না? স্যারের ক্লাস? স্যার আব্দুল খান স্যারের মনে 12টায় ক্লাস, কিন্তু স্যার আমাদের 11:30টায় ক্লাস। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন, হ্যাঁ বলো। থার্মোডাইনামিক্যালি বুঝছি, ওই কাইনেটিক্যালি আর একটু বলেন। হ্যাঁ, কাইনেটিক্যালি এটা হচ্ছে যে একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস আছে অলরেডি, যেমন কাইনেটিক্যালি কন্ট্রোল রিঅ্যাকশন ইজ ওয়ান ইন হুইচ ফ্রি এনার্জি চেঞ্জ অলরেডি নেগেটিভ আছে। নেগেটিভ হলে কি হবে? ফেভারেবলি এটা চলছে কিন্তু ধীর গতিতে। এখন এইটাকে ফাস্টার করার জন্য এনজাইম যদি ইউজ করি তাহলে এটাকে ফাস্টার করবে, মানে একটা স্পন্টেনিয়াস প্রসেসকে আরো ফাস্টার করার জন্য এনজাইম প্রয়োজন। আমি এনজাইম যদি দেই তাহলে এটাকে আরো ফাস্টার করবে। যেমন গ্লুকোজ এটিপি এই কাপল রিঅ্যাকশনে অলরেডি এটা নেগেটিভ আছে, কিন্তু এটা যদি কি বলে এনজাইম হেক্সোকাইনেজ থাকে তাহলে এটা মোর অ্যাপ্রিসিয়েবলি এবং ফাস্টারলি ফাস্ট ওয়েতে এটা সংগঠিত হয়। আর যদি এই এনজাইম না থাকে তাহলে এটা স্লোলি সংগঠিত হয়। তাহলে এটা এনজাইমের প্রেজেন্সে যেহেতু এখানে ফ্যাক্টরটা কি? রিঅ্যাকশন রেট। এখানে হলো রিঅ্যাকশন রেট, যেটা স্পন্টেনিয়াস বাট স্লোলি সংগঠিত হচ্ছে, রিঅ্যাকশন রেট লো। আর আমি এনজাইম দিয়ে রিঅ্যাকশনকে ফাস্টার করছি, রিঅ্যাকশন রেটকে বাড়ায় দিচ্ছি। তাহলে রেটটা হচ্ছে কাইনেটিক্স, কাইনেটিক্সকে আমি কন্ট্রোল করতেছি এনজাইম দ্বারা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে রেট যদি আমি চেঞ্জ করতে পারি এনজাইমের প্রেজেন্সে তাহলে এটাকে আমরা কাইনেটিক্যালি কন্ট্রোল। তাহলে এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারও শেষ আজকে। তো ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।